আমরা যেটা আলোচনা করব সেটা হলো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন এই নিয়ে। তো এই টার্মটা কেউ শুনেছে? সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টার্ম? আচ্ছা, এভরিবডি ইজ কমফোর্টেবল উইথ বেঙ্গলি, ইংলিশ, হুইচ ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, আমরা মিক্সড করব, ঠিক আছে, এক্সেপ্ট হিন্দি। হিন্দিটা খুব একটা ভালো আমি পারি না। তো পেডিয়াট্রিক্স কি শুরু হয়েছে কিছু পড়ানো? আচ্ছা, আর আমাদের যখন তোরা ওপিডিতে আসিস তখন জেনারেল এক্সামিনেশন ওই জিনিসগুলো শুরু হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, দ্য আউটলাইন অফ আওয়ার প্রেজেন্টেশন উইল বি we'll learn about the definition, what is severe acute malnutrition, what are the etiologies of severe acute malnutrition, what is the pathophysiology, what are the complications which can happen in severe acute malnutrition, the principle of management, and then we will try to summarize what we have learned so far. Okay, at any point of time, if you have any questions, feel free to interrupt and feel free to stand up and ask me questions. Okay, okay. So we are going to talk about food. আমরা খাবার নিয়ে আলোচনা করব। তো যখন খাবার নিয়ে আলোচনা করব, we need to know what is hunger. হাঙ্গার মানে কি? হাঙ্গার মানে খুব সাধারণ ভাষায় আমাদের খিদে পাওয়া। হ্যাঁ, কিন্তু যদি আমরা মেডিকেল টার্মসে বলি, that is the physiological state when food is not able to meet our energy needs. মানে আমার একটা এনার্জি নিড আছে, সেই এনার্জি নিড যখন ফুড মিট করতে পারছে না, সেটাকে আমরা হাঙ্গার বলি। আচ্ছা, ফর বয়েজ সিটিং অ্যাট দি ব্যাক, হ্যাঁ, ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, ইউ আর মোস্ট ওয়েলকাম টু লিভ। ওকে। আর ম্যালনিউট্রিশন মানে কি? ম্যালনিউট্রিশন মানে হচ্ছে, ম্যালনিউট্রিশন রিফার্স টু deficiencies or excess or imbalance in intake of energy and nutrients in a person. তো আমরা যখন ম্যালনিউট্রিশন বলছি, ম্যালনিউট্রিশন মানে আমাদের চোখের সামনে কি ভাসে? মানে একজন খর্বকায় লোক, খর্বকায় বাচ্চা, তাই না? ইজ দ্যাট ম্যালনিউট্রিশন? সেটাই কি ম্যালনিউট্রিশনের একমাত্র স্পেকট্রাম? তো ম্যালনিউট্রিশন ইজ বেসিক্যালি অ্যান ইমব্যালেন্স। তো ম্যালনিউট্রিশন ওভার নিউট্রিশনও হতে পারে, একটা খুব ওবেস লোক সেও কিন্তু ম্যালনারিশড, দ্যাট পারসন ইজ নট হেলদি, দ্যাট পারসন ইজ নট ওয়েল নারিশড, হ্যাঁ, দ্যাট পারসন ইজ ম্যালনারিশড অলসো। তো ম্যালনিউট্রিশন ওভার নিউট্রিশন হতে পারে, ম্যালনিউট্রিশন আন্ডার নিউট্রিশন হতে পারে। তো আমাদের দেশে, উই আর ইন আ ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে মোস্ট কমন ফর্ম অফ ম্যালনিউট্রিশন ইজ আন্ডার নিউট্রিশন। ওকে, তো ওভার নিউট্রিশন, ওবেসিটি, আমাদের আস্তে আস্তে আমরা সেই সমাজের দিকে এগোচ্ছি যে আমরা আস্তে আস্তে একটা স্ট্রেটা অনেকটা বেশি পয়সা রোজগার করছে, তো তাদের মধ্যে ওবেসিটি দেখা যাচ্ছে, বাট স্টিল ইটস নট অ্যাজ কমন অ্যাজ প্রবলি ইন সাম অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ লাইক আমেরিকা। তো তাই জন্যে ম্যালনিউট্রিশন হ্যাজ গট টু অ্যাসপেক্টস, একটা হলো ওভার নিউট্রিশন, ওবেসিটি, আর আন্ডার নিউট্রিশন। তো আর টপিক অফ ডিসকাশন টুডে ইজ দিস লিটল বয়, যে এর উপর জিততে পারছে না। আমাদের WHO কিছু ক্লাসিফিকেশন আছে, হোয়াট ইজ ম্যালনিউট্রিশন। অ্যান্ড ম্যালনিউট্রিশন আমরা অনেকভাবে ক্লাসিফাই করি, মাইল্ড ম্যালনিউট্রিশন, মডারেট, সিভিয়ার। আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। তো হোয়াট আর দ্য ডেফিনেশনস? যদি আমরা WHO ক্লাসিফিকেশনে যাই, মডারেট, ম্যালনিউট্রিশন, এগুলো অল দিস ইন দ্য বুকস। হোয়াট আই ওয়ান্ট ইউ টু ইজ লিসেন টু মি, আর at any point of time if you have any questions you can ask me. So there are no needs to take any notes or anything, ঠিক আছে? তো আর এই প্রেজেন্টেশন I can also share at the end. মডারেট ম্যালনিউট্রিশনের মধ্যে কি? we will gradually see. মডারেট ম্যালনিউট্রিশনের মধ্যে usually there will not be any edema. সিভিয়ার ম্যালনিউট্রিশনের মধ্যে there could be edema. এডিমাটা কেন? because of deficiency of albumin or protein. আর WHO criteria, weight for height. Have you ever come across these charts? Weight for height, height for age, weight for age. Have you come across these charts? WHO charts কিছু আছে, weight for height, height for age, এই জিনিসগুলো চার্টস আছে। আর ইউ অ্যাওয়্যার অফ দিস চার্টস? ওকে, চার্টস গুলো দেখেছিস? আচ্ছা, তো অ্যাকর্ডিং টু দোজ চার্টস, ইফ উই লুক ইনটু দ্য ডেফিনেশন অফ ম্যালনিউট্রিশন, মডারেট ম্যালনিউট্রিশন হচ্ছে less than 3 to less than 2 standard deviation weight for age wise, আর severe malnutrition হচ্ছে less than 3 standard deviation, আর height for age less than 3 to less than 2 for moderate malnutrition, and less than 3 standard deviation for severe malnutrition. ওকে, তো যদি আমরা weight for height টা বলি, weight for height যদি কারো severely কম হয়, তাহলে সেই পার্সনটাকে আমরা কি বলি? that person is wasted. wasted মানে কি? মানে একটা বাচ্চা
যদি এতটা লম্বা হয় কথার কথা, এবং দুটো বাচ্চা যদি পাশাপাশি থাকে একই রকম লম্বা, একজনের যদি প্রপোর্শনেট ওয়েট হয় তাহলে দ্যাট পারসন ইজ ওয়েল নারিশড। কিন্তু আরেকজন যদি খুব রোগা হয় তাহলে অবভিয়াসলি দ্যাট পারসন হ্যাজ গট আ গুড হাইট, কিন্তু সে কিন্তু ওয়েস্টেড, তার ওয়েট খুব কম ইন কনটেক্সট অফ হিজ হাইট। তো এই সিভিয়ার ওয়েস্টিংটা সেটা অ্যাকিউট ম্যালনিউট্রিশনে হতে পারে। হাইট যদি অ্যাপ্রোপ্রিয়েট ফর এজ হয়, হোয়াট ডাজ দ্যাট সিগনিফাই? একটা 5 বছরের বাচ্চা যদি হাইট হয় 120 সেন্টিমিটার, আমি বলে দিলাম 120 সেন্টিমিটার ইজ ওকে ফর আ 5-year-old চাইল্ড। তার মানেটা কি? 120 সেন্টিমিটার মানে হচ্ছে যে এতদিন ধরে জন্ম থেকে 5 বছর বয়স অবধি তার নিউট্রিশনটা অ্যাডিকুয়েট ছিল, ক্রনিক্যালি ডিপ্রাইভড ছিল না, তাই জন্যই তো সে 120 অ্যাচিভ করেছে। কিন্তু তার ওয়েটটা যদি দেখা যায় 8 কিলো, তার মানেটা কি? 120 সেন্টিমিটার হয়েছে, তার মানে অ্যাকিউটলি কিছু একটা হয়েছে যার জন্য হি হ্যাজ লস্ট ওয়েট। হ্যাঁ, সেইটা হলো ওয়েস্টিং। ঠিক আছে। আর স্টান্টিং মানে কি? হাইট ফর এজ। যদি নিউট্রিশনের জন্য তার হাইট একটা 5 বছরের বাচ্চার হয় 80 সেন্টিমিটার, মানে সে ক্রনিক্যালি ডিপ্রাইভড হচ্ছিল নিউট্রিশনে, তাই জন্যই তার হাইটটা এখন 80 সেন্টিমিটার, তাই না? ওকে, তো আমরা এই ডেফিনেশন গুলো এক্ষুনি দেখলাম, মডারেট আর সিভিয়ারের। তো সিভিয়ারের ডেফিনেশনটা আরেকবার বলার জন্য, সিভিয়ারের ডেফিনেশনটা যদি আমরা বলতে চাই, বিটুইন 6 months to 5 years of age, wait for height below third centile, below the third standard deviation of the median, there will be visible severe wasting। মানে কি? মানে height for age, height for weight টা তার অনেক কম, there may be bipedal edema, and mid upper arm circumference is less than 11.5 centimeter. Okay, so that a big problem. Acute malnutrition, severe acute malnutrition is a big problem globally. কি কজ হতে পারে acute malnutrition এ? কি কজ? আমার যদি প্রাইমারি আর সেকেন্ডারি দুটো কজেস হতে পারে। প্রাইমারি কজ কি? প্রাইমারি কজ হলো যদি আমার যা রিকোয়ারমেন্ট অফ প্রোটিন, এনার্জি, তাতে যে কোনো কজ হতে পারে, সোশিও ইকোনমিক স্টেটাস, যে প্রথমজন বললো সোশিও ইকোনমিক স্টেটাস, ফর হোয়াট এভার রিজন দ্যাট রিকোয়ারমেন্ট ইজ নট মেট। Okay, so that is the most common cause worldwide. And we have some secondary causes also, secondary causes which can lead to suboptimal intake, তো সেইগুলো and can lead to more expenditure. তো secondary cause গুলোর মধ্যে কি পড়বে? lack of food, famine, poverty, inadequate breastfeeding, wrong concepts about nutrition। কেউ হয়তো একদম ডাইলিউটেড মিল্ক খাইয়ে যাচ্ছে, ফর্মুলা মিল্কের ঠিকঠাক যেটা দিচ্ছে না, রেকারেন্ট ডায়রিয়া হচ্ছে, ম্যালঅবজর্পশন হচ্ছে। There could be so many infections, আমাদের দেশে যেমন টিবি, মিজলস, very important causes of malnutrition, very important. Okay, so let's come to the pathophysiology. এই malnutrition হলে why are we so worried about malnutrition? একটা বাচ্চার তো ওজন কম হতেই পারে, একটা বাচ্চার হাইট কম হতেই পারে, but what are the downsides? তো এটা একটা ভিশিয়াস সাইকেল। হোয়াট হ্যাপেন্স যখনই আমাদের inadequate dietary intake হচ্ছে, what does it lead to? It leads to weight loss, growth faltering, lower immunity, mucosal damage. তো এতগুলো জিনিস যখন mucosal damage, low immunity হচ্ছে, তখন what happens? All the diseases, all the infections, they go inside the body, your incidence of diseases increase, the severity of diseases increase। যে কোনো একটা ইনফেকশন, হয়তো টিউবারকুলোসিস, সেই টিউবারকুলোসিস হয়তো আজকে একটা ভালো ইমিউনিটিওয়ালা পেশেন্টের মধ্যে হয়তো খুব একটা বেশি কিছু সিভিয়ারিটি করবে না, বাট ক্যান বি ভেরি সিভিয়ার, ক্যান লিড টু মিলিয়ারি টিউবারকুলোসিস in this patient. Duration of the disease can increase. What does it lead to? It leads to more appetite loss, more nutrient loss, more malabsorption, more altered metabolism. আর সেইখান থেকে আবার সেই ভিশিয়াস সাইকেল, যেই অ্যাপেটাইট লস হচ্ছে আরো বেশি inadequate dietary intake, যেই নিউট্রিয়েন্ট লস হচ্ছে আরো বেশি ওয়েট লস, আরো বেশি গ্রোথ ফল্টারিং। সো দিস ইজ অ্যান এন্ডলেস ভিশিয়াস সাইকেল, হোয়াট ইট লিডস টু। আর যা যা এফেক্টস হয়, সেই এফেক্টস গুলো আমরা অলরেডি কিছু বললাম। ইট ক্যান এফেক্ট এনি অফ আওয়ার সিস্টেম। কি সিস্টেম? রাইট ফ্রম দি ব্রেন ডাউন টু আওয়ার স্কিন। ব্রেনে এই বাচ্চাদের দেখলে দিস চাইল্ড ক্যান বি লেথার্জিক, দিস চাইল্ড ক্যান বি ইরিটেবল, দেয়ার ক্যান বি লং টার্ম এফেক্টস অন ইউর ডেভেলপমেন্ট। এদের ডিক্রিজড অ্যাপেটাইট হয়, এদের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমস হয়, ডেভেলপমেন্টাল ডিলেজ হয়। তারপরে যদি এন্ডোক্রিনের মধ্যে আমরা দেখি, there could be hypothyroidism, there could be impaired cortisol and growth hormone responses, recurrent respiratory tract infection, impaired cardiac function, impaired hepatic function, impaired immune function, তার সাথে different infections creeping in the body, reduced beta cell activity, impaired pancreatic function. So basically all the systems can be involved. So that is why we are very worried about malnutrition. And malnutrition is one of the biggest killers of children underneath 5 years of age in our country. Complications, আমরা কিছু বললাম,
Complications এর মধ্যে different infections which can involve lungs, which can involve blood, which can involve urinary tract, which can involve skin, which can involve GI tract. তার সাথে metabolic complications এর মধ্যে খাওয়া পাচ্ছে না, তাহলে কি হবে? হাইপোগ্লাইসিমিয়া। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কি হবে? হাইপোক্যালসিমিয়া, হ্যাঁ, হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপোথার্মিয়া, হ্যাঁ, এই জিনিসগুলো হবে। So what is the definition of hypoglycemia in a child? Any of you? Hypoglycemia কাকে বলে? Less than 70। আচ্ছা, বাচ্চাদের একটু ডিফারেন্ট, ঠিক আছে? এমনি কারো জানা আছে? বিলো 50 না, ঠিক আছে, কাছাকাছি। আমরা যদি নিওনেটস বলি, এখানে তো নিওনেটস নিয়ে ডিসকাশন হচ্ছে না, এইটা আমরা জেনারেলি 6 মাস থেকে 5 বছর বলি। যদি নিওনেটস বলি লেস দ্যান 45 বা লেস দ্যান 40, আর যদি বড় বাচ্চা হয় তাহলে ডেফিনেশন হচ্ছে লেস দ্যান 54, কিন্তু আমরা প্যালস কথাটা শোনা আছে তো, পেডিয়াট্রিক অ্যাকিউট লাইফ সাপোর্ট, প্যালস গাইডলাইন বলে লেস দ্যান 60, কিন্তু লেস দ্যান 54 হচ্ছে কি আমাদের WHO স্ট্যান্ডার্ড। ওকে, দ্যাট ইজ হাইপোগ্লাইসিমিয়া। মেডিকেল কমপ্লিকেশনস একজন আমাকে এক্ষুনি বলেছিল ম্যারাসমাস কোয়াশিওরকার। নাও উই আর কামিং টু দিস টার্মস ম্যারাসমাস এন্ড কোয়াশিওরকার। তো দেয়ার ক্যান বি স্পেকট্রামস অফ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন একজনকে দেখে, একটা বাচ্চা সে প্রচন্ড ম্যালনারিশড, কিন্তু তাকে দেখে একটুখানি ব্লোটেড অ্যাপিয়ারেন্স হতে পারে। আবার আমরা একটা ছবি দেখছিলাম সুদানের, সেইখানে সমস্ত বাচ্চারা যারা তারা একদম খর্বকায়, তাদের একদম হাড়গিলে টাইপের চেহারা, এই বাচ্চাদের আমরা বলি ম্যারাসমিক। আর যে বাচ্চারা একটু সোলেন সেই বাচ্চাদের আমরা বলি কোয়াশিওরকার। হ্যাঁ, তো এই বাঁদিকের ছবিটি, এই বাচ্চাটি, একে আমরা বলবো কোয়াশিওরকার, একে আমরা বলবো ম্যারাসমাস। এর মধ্যে ডিফারেন্স জানা আছে? যে আমাকে টার্মটা বলেছিল, ডিফারেন্স কি কি ডিফারেন্স? আবার কোনো পানিশমেন্ট না, জাস্ট এটা কোয়েশ্চেন, আমার র্যান্ডম কোয়েশ্চেন, জাস্ট তাহলে ইন্টারাকশন বেটার হবে। ম্যারাসমাস আর কোয়াশিওরকারের ডিফারেন্স কি? আচ্ছা, হ্যাঁ, তো ম্যারাসমাস চাইল্ড উইল বি ওয়েস্টেড। ওয়েস্টেড মানে তার হাইট ওয়েট দুটোই কম, হ্যাঁ। আর কোয়াশিওরকার যে কোনো এজ গ্রুপে হতে পারে, তেমনি ম্যারাসমাসও যে কোনো এজ গ্রুপে হতে পারে। আচ্ছা, আর একটা তো হলো যে একদম হাইট আর ওয়েট দুটোই কম, আর কোয়াশিওরকারে একটুখানি সোলেন অ্যাপিয়ারেন্স। আর কেন হয় কোয়াশিওরকার? এই দুটো স্পেকট্রামে যদি বাচ্চাদের দুজনেরই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, why one child suffers from kwashiorkor and one child suffers from marasmus? হাইপোঅ্যালবুমিনিমিয়া। হাইপোঅ্যালবুমিনিমিয়াটা তাহলে কোথায়? কোয়াশিওরকর। হাইপোঅ্যালবুমিনিমিয়া হলে কি হয়? কি হয়? পিটিং ইডিমা। কেন হয়? না, অসমোলাইট না, কথাটা কি অসমোলাইটি? কোলয়েডাল অঙ্কোটিক প্রেসার কমে যায়, তার জন্য হয়। তো হাইপোঅ্যালবুমিনিমিয়া তার মানে কোয়াশিওরকারে হয়। কোয়াশিওরকার তো সোলেন, তাই জন্য হাইপোঅ্যালবুমিনিমিয়া কোয়াশিওরকারে হয়। এবার যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি, তার মানে কোয়াশিওরকারের রিলেটিভ প্রোটিন ডেফিসিয়েন্সি, অ্যালবুমিন কমের জন্য তো প্রোটিন ডেফিসিয়েন্সি হতে হবে। আর ম্যারাসমাসে কি হবে তাহলে? ম্যারাসমাসের দুটোরই ডেফিসিয়েন্সি। ইউজুয়ালি প্রোটিন অ্যাডিকুয়েট থাকে, কিন্তু মোর ক্যালোরি ডেফিসিয়েন্সি, কিন্তু দুটোই ডেফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে যদি ম্যারাসমাস আমরা বলি সিভিয়ার ডেফিসিয়েন্সি অফ ক্যালোরিজ অ্যান্ড প্রোটিনস, আমি যেটা বললাম, বাট মোর ক্যালোরিজ। আর অ্যাপিয়ারেন্স ওয়েস্টেড, থিন বডি, প্রমিনেন্ট রিবস অ্যান্ড মাসলস ভিজিবলি শ্রাঙ্ক, ইডিমা অ্যাবসেন্ট, ফ্যাট স্টোর ডিপ্লিটেড। বাচ্চাদের কোথায় কোথায় আমরা ফ্যাট স্টোর টিপিক্যালি দেখি? কোথায় কোথায় বাচ্চাদের ফ্যাট স্টোর দেখা হয়? জেনারেল এক্সামিনেশন পেডিয়াট্রিক্সে তোরা দেখেছিস কয়েকটা বাচ্চা? কোথায় কোথায় ফ্যাট ডিপোজিটস দেখা হয় বাচ্চাদের? বাচ্চাদের তো গালগুলো একটু ফোলা ফোলা হয় না? হ্যাঁ, অ্যাডাল্টেরও হয়, কিন্তু বাচ্চাদের মোটামুটি সবারই হয়। তাহলে বাক্কাল প্যাড অফ ফ্যাট বাচ্চাদের খুব প্রমিনেন্ট। ম্যারাসমাসে বাক্কাল গালগুলো একদম তোবড়ানো, তাহলে সেইখানে ফ্যাট অ্যাবসেন্ট থাকবে। আর কোথায় দেখা হয়? গ্লুটিয়াল ফ্যাট। হ্যাঁ, তো গ্লুটিয়াল রিজিয়নে একদম স্কিন যেগুলো, সেই স্কিনগুলো, সমস্ত স্কিন ফোল্ডস প্রচুর প্রমিনেন্ট হবে। থাইতে সেখানে স্কিন ফোল্ডস প্রচুর প্রমিনেন্ট হবে, কেন এইসব জায়গায় ফ্যাট পুরো ওয়েস্টেড। তো ম্যারাসমাসে দেয়ার উইল বি মাল্টিপল লুজ স্কিন ফোল্ডস। এদের মেন্টাল স্টেটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কিন্তু এদের মেন্টাল স্ট্যাটাস দে উইল বি হাইলি অ্যালার্ট অ্যান্ড ইরিটেবল। তো এই বাচ্চাদের দেখা যাবে কিন্তু এরা অতটা লেথার্জিক না, ঠিক আছে। কোয়াশিওরকারে তাহলে কি হবে, কোয়াশিওরকারেও এখানে ক্যালোরি আর প্রোটিন দুটোই ডেফিসিয়েন্ট, কিন্তু মোর অফ প্রোটিন। তো এখানে উইল বি সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি। তাহলে কি কি লুক, প্রোটিন ডেফিসিয়েন্সি যদি হয় তার মানে অ্যালবুমিন কম, অ্যালবুমিন কম যদি হয় কোলয়েডাল অসমোটিক প্রেশার কম, কোলয়েডাল অঙ্কোটিক প্রেশার কম, কোলয়েডাল অঙ্কোটিক প্রেশার মানে তার ইডিমা। ফিটিং ইডিমা কোথায় কোথায়, দেয়ার উইল বি পাফি ফেস, দেয়ার উইল বি পাফি লেগস, সোল অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাসাইটিস হতে পারে, দেয়ার ক্যান বি স্কিন চেঞ্জেস, দেয়ার উইল বি হেয়ার চেঞ্জেস। হেয়ার গুলো আমরা একে ফ্ল্যাগ সাইন বলি, হ্যাঁ, রেডিশ টাইপের হয় হেয়ার এবং হেয়ার গুলো ব্রাউন ডিসকালার্ড হয়। ফ্যাট স্টোরস গুলো কিন্তু এখানে রিলেটিভলি প্রিজার্ভড হয়। আর এই বাচ্চাদের মেন্টাল স্ট্যাটাস কম্পেয়ার উইথ দ্য মেন্টাল স্ট্যাটাস অফ ম্যারাসমাস, এই বাচ্চারা বেশ লেথার্জিক এবং অ্যাপাথেটিক লুক হয়, ঠিক আছে। তাহলে কি ডিফারেন্স কি হলো, ম্যারাসমাসে ওয়েস্টিং, মাসল লস, নো এডিমা, আর তার সাথে আমি বলবো অ্যালার্ট। আর কোয়াশিওরকারে ইডিমা, হেয়ার অ্যান্ড স্কিন চেঞ্জেস, রিলেটিভলি প্রিজার্ভ ফ্যাট, তার সাথে লেথার্জি। ওকে, তো এইভাবে বাইল্যাটারাল ফিডিং ইডিমা টিপিক্যালি আমরা যেটা কোয়াশিওরকারে দেখতে পাই। ইডিমা কিভাবে ডেমনস্ট্রেট করতে হয় এগুলো হয়েছে মেডিসিন ক্লাসে বা পেডিয়াট্রিক্স ক্লাসে, জেনারেল এক্সামিনেশনে, ঠিক আছে, ওর মধ্যে আর ঢুকছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কি কমপ্লিকেশন, এই বাচ্চাদের ইন্ট্রাক্টেবল ভমিটিং, সিভিয়ার ভমিটিং এরকম হতে পারে, এক্সটেন্সিভ স্কিন লিশনস, বিভিন্ন ধরনের স্কিন লিশনস which can be macular rashes, papular rashes, উইক লেথার্জিক, এদের বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য, হাইপোথার্মিয়ার জন্য, ইনফেকশনসের জন্য, মেনিনজাইটিসের জন্য, ফর ডিফারেন্ট রিজনস কনভালশনস হতে পারে। আচ্ছা, টেল মি সাম অফ দ্য রিজনস অফ কনভালশনস, এমনি নট ইন চিলড্রেন, ফর এনিবডি। ফিটসের কিছু কারণ 3-4টে, কি? আচ্ছা, এপিলেপসি, হোয়াট ইজ এপিলেপসি? তো শোন, পরীক্ষায় পাশ করার একটা টিপস হচ্ছে ডোন্ট লিড অ্যান এক্সামিনার টু আ পয়েন্ট ওয়্যার হি ক্যান ড্র্যাগ ইউ টু গেটিং ভেরি লো মার্কস, ঠিক আছে। তো যেটা জানিস সেটাই সবসময় বলবি, হ্যাঁ, তো দ্যাট ইজ আ ট্রিক, ইউ ক্যান অলওয়েজ লিড অ্যান এক্সামিনার, ঠিক আছে। এপিলেপসি আমরা টার্মসগুলো সবসময় ইউজ করবো না। ইফ ইউ আর কনফিডেন্ট যে আমি জানি এপিলেপসি বলতে পারবো, তাহলে সবসময় ড্র্যাগ করবি, ঠিক আছে। কি কি কজ তাহলে? ফেব্রাইল কনভালশন, ওকে, বাচ্চাদের একটা কমন কজ ফেব্রাইল কনভালশন, এখানেও হতে পারে, এখানেও জ্বরের কারণে, বিভিন্ন ইনফেকশনের কারণে জ্বর হলো, তার সাথে ফেব্রাইল কনভালশন। আর আমরা যে বললাম হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া ইজ আ মেজর কজ, হ্যাঁ, হাইপোক্যালসিমিয়া ইজ আ মেজর কজ, ইনফেকশনস থেকে মেনিনজাইটিস একটা মেজর কজ, টিবি মেনিনজাইটিস এখানে হতে পারে, দ্যাট ইজ আ মেজর কজ, ঠিক আছে। এই বাচ্চারা তো আমি বললাম ডিফারেন্ট ইনফেকশনস এ দে সাফার, হ্যাঁ। One of the infections, one of the again life-threatening infections in malnutrition is diarrhea. Malnourished child diarrhea খুব commonly present করে আমাদের দেশে এবং তাতে mortality extreme। আর আমরা ডায়রিয়া, যখন ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া ডিহাইড্রেশনের সাইন্স আমরা কিভাবে দেখি? পেডিয়াট্রিক্স তো শুরু হয়েছে, ডায়রিয়া ডিহাইড্রেশন আমরা কিভাবে দেখি বাচ্চাদের? ডায়রিয়া ডিহাইড্রেশন কিভাবে দেখা হয়? হ্যাঁ, স্কিন টার্জার একজন বলছে, স্কিন পিঞ্চ, স্কিন পিঞ্চ এখানে দেখা যাবে malnutrition? Will skin pinch be a reliable sign of dehydration? একটু মাথা খাটা, স্কিন পিঞ্চ কি রিলায়েবল সাইন অফ ডিহাইড্রেশন হবে? স্কিন পিঞ্চ একটা নারিশড বাচ্চাতে একদম রিলায়েবল সাইন অফ ডিহাইড্রেশন। হ্যাঁ, কেন? কেননা যখন অনেক জল বেরিয়ে যাচ্ছে, স্কিন তার টার্জার লুজ করছে, আমরা যখন অ্যাবডোমেনে পিঞ্চ করি, তাহলে যদি ডিহাইড্রেশন থাকে, দ্যাট টেকস আ লট অফ টাইম টু গো ব্যাক টু দ্য নর্মাল কন্ট্যুর। কিন্তু এইখানে কি স্কিন পিঞ্চ হলে সেটা ডিহাইড্রেশনের অ্যাপ্রোপ্রিয়েট মার্কার হবে? আমি কি বললাম, ম্যারাসমাসে ওয়ান অফ দ্য সাইন্স হচ্ছে লুজ স্কিন ফোল্ডস। তো লুজ স্কিন ফোল্ডস যদি হয়, তো that kind of masquerades this sign. তাই জন্যে স্কিন পিঞ্চ ইজ নট আ রিলায়েবল সাইন, দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমরা কি কি দেখবো, এই বাচ্চাটা খুব থার্স্টি, এই বাচ্চাটার আইস গুলো সানকেন হয়ে গেছে, হ্যাঁ, তার সাথে আমরা ক্লিনিক্যালি কি পালপেট করবো, তার পালসেস, তার ট্যাকিকার্ডিয়া আছে কিনা, পালস গুলো উইক কিনা, হ্যান্ডস আর ফিট কোল্ড কিনা, ইউরিন আউটপুট কমে গেছে কিনা, ঠিক আছে। তো স্কিন পিঞ্চ ইন আ ম্যারাসমিক চাইল্ড স্পেশালি ইজ নট আ রিলায়েবল সাইন। হ্যাঁ, কমপ্লিকেশন আর কি আমরা বললাম, হাইপোথার্মিয়া। হ্যাঁ, তো হাইপোথার্মিয়া কেন? হাইপোথার্মিয়া, এই বাচ্চারা ম্যালনারিশড, এমনিতেই হাইপোথার্মিয়া তার
চান্সেস বেশি। ওয়ান অফ দ্য মোর ইম্পর্টেন্ট কজেস হচ্ছে যে এই বাচ্চাদের ফ্যাট রিজার্ভ খুব কম, আমাদের ফ্যাট বার্ন করে তো প্রচুর এটিপি জেনারেট হয়। হ্যাঁ, এটিপি এইসব টার্মগুলো শুনেছিস তো তোরা বায়োকেমিস্ট্রিতে? তো এখানে যদি ফ্যাট কম থাকে তাহলে অবশ্যই সেই বাচ্চাদের হাইপোথার্মিয়া হওয়ার চান্সেস খুব বেশি। হাইপোথার্মিয়ার ডেফিনেশন কি এখানে লেখাই আছে, হাইপোথার্মিয়ার ডেফিনেশন কি, যদিও এই ডেফিনেশনটা পুরোপুরি আমি এগ্রি করছি না, এটা সিভিয়ার হাইপোথার্মিয়ার ডেফিনেশন। হাইপোথার্মিয়ার ডেফিনেশন কি, কত টেম্পারেচার? ফোন টোন আছে, গুগল টুগল করে বল হাইপোথার্মিয়ার ডেফিনেশন কি বাচ্চাদের। লেস দ্যান 36.5, সেখান থেকে আমরা কোল্ড স্ট্রেস বলতে শুরু করি 36 to 36.5, লেস দ্যান 36 হচ্ছে হাইপোথার্মিয়া, 34 এর নিচে সিভিয়ার হাইপোথার্মিয়া। এনিওয়েজ দিস চিলড্রেন আর প্রোন টু হ্যাভিং হাইপোথার্মিয়া। তার সাথে বিকজ অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দে ক্যান হ্যাভ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার জন্য প্যালার কোথায় কোথায় দেখতে হয় জানা হয়েছে? আর নেল বেডস আর পাম। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওইগুলো আরো এই প্র্যাকটিক্যাল ক্লাসে পড়তে হবে। জন্ডিস, লিভার ডিসফাংশন, এগুলো আমি সবই বললাম, সমস্ত আমাদের এখানে হতে পারে। ব্লিডিং টেন্ডেন্সিজ, coagulation factor deficiencies, so there can be so many complications, so that is why it's very important to know how to manage a child with severe acute malnutrition. তো আমাদের WHO কিছু স্পেসিফিক গাইডলাইন দিয়েছে, and those guidelines have been adopted by the Indian Academy of Pediatrics, and they have formulated a very robust guideline comprising of 10 steps. তো এই 10 steps এর ফেজ গুলো কি? ইনিশিয়াল ফেজ হচ্ছে ফেজ অফ স্টেবিলাইজেশন, when a child presents to you with several complications of acute severe malnutrition, তখন আমার প্রথম ফোকাসটা কি? সেই বাচ্চাকে স্টেবিলাইজ করা, আর আস্তে আস্তে তার যে হোমিওস্ট্যাসিস, যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে হাইপোগ্লাইসেমিয়া ট্রিট করা, হাইপোক্যালসিমিয়া থাকে হাইপোক্যালসিমিয়া ট্রিট করা, তারপরে আস্তে আস্তে ফিডিং শুরু করা, ডিহাইড্রেশন যদি থাকে ডিহাইড্রেশন কারেক্ট করা। তো এই ইনিশিয়াল ফেজ অফ স্টেবিলাইজেশন দ্যাট টিপিক্যালি উড টেক অ্যারাউন্ড 2 to 7 days। তারপরে আসছে স্টেবিলাইজেশনের পরে রিহ্যাবিলিটেশন ফেজ। রিহ্যাবিলিটেশন ফেজ ফোকাসেস অন বিল্ডিং ইউর ওয়েস্টেড টিস্যুস, অ্যান্ড সেইটা অনেক দিন ধরে, অনেক সপ্তাহ ধরে চলতে পারে। তাহলে একটা স্টেবিলাইজেশন ফেজ, তারপরে একটা রিহ্যাবিলিটেশন ফেজ, এটা আমাদের একটা ব্যাকবোন, যেটার উপর বেসিস করে আমরা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ম্যানেজ করি। তো এইটা টিপিক্যালি হলো সেই 10 স্টেপস। প্রথমে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন, হাইপোথার্মিয়া কারেকশন, ডিহাইড্রেশন কারেকশন, ইলেকট্রোলাইট কারেকশন, ইনফেকশন যদি মেজর থেকে থাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তার ট্রিটমেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এই বিল্ড আপটা তো অনেক দিন ধরে চলবে, ফিডিং ইনিশিয়েশন, ক্যাচ আপ গ্রোথ, সেন্সারি স্টিমুলেশন অ্যান্ড প্রিপেয়ার ফর ফলো আপ। ঠিক আছে, দিস আর দ্য 10 স্টেপস, অ্যান্ড ইউ ক্যান সি যে প্রথম 3 থেকে 7 দিনে আমাদের টার্গেট কি? অ্যাকিউট যেগুলো, হাইপোগ্লাইসেমিয়া কম করা, হাইপোথার্মিয়া কম করা, ডিহাইড্রেশন কম করা, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি গুলোকে সমস্ত ঠিকঠাক করা, হ্যাঁ, ইনফেকশনকে ট্রিট করা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 1 আমরা কি দেখলাম? স্টেপ 1 হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করা বা হাইপোগ্লাইসেমিয়া ট্রিট করা। হাইপোগ্লাইসেমিয়া ডেফিনেশন আমি কি বলেছিলাম? লেস দ্যান 54 mg/% অফ গ্লুকোজ। ঠিক আছে, তো আমার কাছে যদি গ্লুকোমিটার না থাকে তাহলে কি করব? যদি গ্লুকোমিটার না থাকে তো কি করব? আমি একটা এমন হসপিটালে আছি গ্লুকোমিটার নেই, একটা বাচ্চা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন নিয়ে এসছে, তো আমি কি করব? আমাকে তো এই স্টেপস গুলো শুরু করতে হবে। যদি আমার কাছে গ্লুকোমিটার না থাকে তাহলে আমাকে অ্যাজিউম করে নিতে হবে দ্য চাইল্ড হ্যাজ হাইপোগ্লাইসেমিয়া, আর আমাকে ট্রিট করতে হবে। কিভাবে আমরা ট্রিট করি? ট্রিট হচ্ছে 50 ml অফ 10% গ্লুকোজ, সেটাকে আমরা ওরালি দেবো নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, ফলোড বাই ফার্স্ট ফিড, আর তারপরে আমরা ফিড শুরু করব। ফিড কিছু কিছু স্পেশাল ফিড আমরা রেকমেন্ড করি, কল্ড F75 ডায়েট, সেটা কি দিয়ে হয় সেগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ, আর তারপরে একবার হাইপোগ্লাইসেমিয়াটা ট্রিট হয়ে গেল, দেন উই প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া। কিভাবে না? তারপরে ফ্রিকুয়েন্ট তাদের খাইয়ে হাইপোগ্লাইসেমিয়া একবার ট্রিট হলো, তারপরে এবার ফ্রিকুয়েন্ট ফিড শুরু করো যাতে হাইপোগ্লাইসেমিয়াটা রিকার না করে।
তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। কিভাবে? বাচ্চাগুলো হয়তো এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে তার কাছে কোনো জামা কাপড় ছিল না, যেখানে তার কাছে কোনো ব্ল্যাঙ্কেট ছিল না, হ্যাঁ, তাহলে তাকে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দেওয়া, ওয়ার্ম ক্লোদিং দেওয়া, তারপরে ওভারহেড ওয়ার্মার দেওয়া, স্কিন কন্ট্যাক্ট, মা যদি থাকে, ছোট বাচ্চা যদি হয়, ক্যাঙ্গারু কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার করা, হ্যাঁ। কিন্তু আমরা কি খুব র্যাপিডলি তাকে হিট করার চেষ্টা করব? একটা বাচ্চা যদি 33°C আসে, তাকে আমরা কি র্যাপিডলি হিট করার চেষ্টা করব? র্যাপিড রিওয়ার্মিং এরও অনেক ডাউন সাইডস আছে, সেখানে অনেক প্রোটিন ক্যাটাবলিজম শুরু হয়, প্রোটিন ক্যাটাবলিজম শুরু হলে তার ইউরিয়া লেভেল বেড়ে যাবে, অনেক ডাউন সাইডস আছে, কিডনি ইনজুরি হবে। তাই জন্য উই ডোন্ট ওয়ান্ট টু র্যাপিডলি রিওয়ার্ম দ্য চাইল্ড, হ্যাঁ। আর সবকিছু ক্রাক্স হচ্ছে, এইগুলো সব প্রিভেন্ট করার উপায় হচ্ছে যে ফিড দ্য চাইল্ড, স্টার্ট ফিডিং দ্য চাইল্ড ইমিডিয়েটলি। আর একবার যখন রিওয়ার্ম হয়ে গেল তখন প্রিভেন্ট আবার কিভাবে? একদম খোলা হাওয়া থেকে বাচ্চাকে দূরে রাখবো, হসপিটালের এমন একটা জায়গায় রাখবো না যেখানে জানলা থেকে একদম জানলার পাশেই বাচ্চাটা পড়ে রইলো। অলওয়েজ ওয়েল কাভার্ড। আর যেরকম বললাম, ফিড, স্টার্ট ফিডস, দ্য মোর র্যাপিডলি ইউ স্টার্ট ফিডস, এই কমপ্লিকেশনস গুলো তত বেশি প্রিভেন্ট করা যাবে। ঠিক আছে, তারপরে স্টেপ 3 হচ্ছে ডিহাইড্রেশন প্রিভেন্ট করা আর ডিহাইড্রেশন ট্রিট করা। যদি বাচ্চা শকে থাকে তাহলে শকটাকে ট্রিট করা। তো দিস চিলড্রেন আর অফেন দিস চিলড্রেন হ্যাভ ডিহাইড্রেশন। যদি ডিহাইড্রেশন থাকে তাহলে ডিহাইড্রেশন কারেক্ট করার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপায় হচ্ছে ওআরএস শুরু করা। অফেন দিস চিলড্রেন হ্যাভ পটাশিয়াম ডেফিসিয়েন্সি, হাইপোক্যালিমিয়া থাকে, তো আমরা ওআরএস এর মধ্যে পটাশিয়াম সাপ্লিমেন্ট মিশিয়ে, ওআরএস পটক্লোজ সিরাপ মিশিয়ে ওই ওআরএস গুলো তৈরি করি, হ্যাঁ। আর প্রিভেন্ট কিভাবে করা হয়? গিভ ওআরএস আফটার এভরি ওয়াটারি স্টুল। অনেক সময় ডায়রিয়া থাকে, 5 to 10 ml per kilo অফ ওআরএস আফটার এভরি ওয়াটারি স্টুল। যদি বাচ্চাটার ওজন হয় 10 কিলো, তাহলে প্রত্যেকবার যখন স্টুল পাস করছে তখন আমরা 50 ml করে ওআরএস দেবো, হ্যাঁ। যদি বাচ্চা ব্রেস্ট ফেড হয়, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবো। আর এগেন অ্যাজ আই সেড, the sooner you start feeds the better. আর ডায়েটটা আমরা ইউজুয়ালি প্রথমে শুরু করি F75 ডায়েট। তো F75 ডায়েটটা কি, কেউ টার্মটা শুনেছে? F75 ডায়েটটা কি? F75 ডায়েট WHO এবং IAP এরা একটা তৈরি করেছে। F75 ডায়েট হলো হাই ক্যালোরি ডায়েট। এইখানে পার 100 ml এর মধ্যে 75 ক্যালোরিজ করে থাকে। তো এটা ইনিশিয়ালি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে এইরকম একটা ডায়েট দিয়ে বাচ্চাদের শুরু করা হয়। কিভাবে F75 ডায়েটটা বানাতে হয় সেটা আমরা দেখব। তো স্টেপ, আমরা এতক্ষণ ধরে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কি বললাম? স্টেপ 1 হচ্ছে ট্রিট অ্যান্ড প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া, স্টেপ 2 হচ্ছে ট্রিট অ্যান্ড প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া, স্টেপ 3 হচ্ছে ডিহাইড্রেশন যদি থাকে তাহলে কারেক্ট ডিহাইড্রেশন, যদি শকে থাকে তাহলে কারেক্ট শক। আর প্রত্যেকটা স্টেপেই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনিশিয়েট রিফিডিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্টেপ 4 প্রিভেনশন অফ ইনফেকশন। তো আমি যেরকম বললাম, মাল্টিপল ইনফেকশনস আর কমন, আর তাই জন্যে এই বাচ্চাদের রিগার্ডলেস অফ হোয়াট এভার স্টেটাস দ্য চাইল্ড প্রেজেন্টস ইন, আমরা ওদের আইভি অ্যান্টিবায়োটিক্স দিয়ে শুরু করি। তো আইভি অ্যান্টিবায়োটিক্স এগেন ইট ডিপেন্ডস অন আমরা কোন হসপিটালে আছি, কোন সেটিংয়ে আছি, কি ইনফেকশন আমরা সাসপেক্ট করছি। কিন্তু ইউজুয়ালি এম্পেরিক অ্যান্টিবায়োটিক্স যেগুলো বলা হয় সেগুলো অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন, জেন্টামাইসিন, এগুলো একটা মোর অর লেস কমন অর্গানিজমসের কাভারেজ দেয়। আর অনেক সময় এই বাচ্চারা দেখা যায় ইমিউনাইজ না, তাহলে পরবর্তীকালে যখন বাচ্চা স্টেবিলাইজেশন ফেজটা ওভার হয়ে যাচ্ছে, ডিউরিং রিহ্যাবিলিটেশন ফেজ দিস চিলড্রেন শুড বি প্রপারলি ইমিউনাইজড, তাকে আমরা ক্যাচ আপ ভ্যাকসিনেশন বলি। 5 নম্বর স্টেপটা কি? অনেক ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সিস হয়, সেই ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সিস গুলোকে কারেক্ট করা। কি কি ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সির কথা আমরা এতক্ষণ বলেছি? ইম্পর্টেন্টলি হাইপোনাট্রিমিয়া বলিনি, কিন্তু ঠিক আছে, হাইপোনাট্রিমিয়া হতে পারে। আর হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া। আর হাইপোক্যালিমিয়া মোর যখন বাচ্চা আবার ডিহাইড্রেশন থাকবে, যখন বাচ্চা ডায়রিয়া থাকবে, হ্যাঁ। ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট কিভাবে ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন, অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এদের মধ্যে দেখা যায়। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ডি, বি12, আয়রন, কপার এগুলো পড়ে। এগুলো ডোজের মধ্যে আমি যাচ্ছি না, এগুলো পেডিয়াট্রিক্স পোস্ট গ্রাজুয়েশনে হয়তো লাগবে, কিন্তু আন্ডার গ্রাজুয়েটের জন্য আমার মনে হয় যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করা
আর মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন করা, এই ব্রড হেডিংগুলো জানলেই হবে। আর ইনিশিয়েট রিফিডিং, আমরা এতক্ষণ ধরে বলছি ফিডিং হ্যাজ টু বি ইনিশিয়েটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইবারে আমরা একটুখানি দেখবো যে কিভাবে ফিডিং আমরা ইনিশিয়েট করি। তো প্রথম ইম্পর্টেন্ট কি, যে হাউ মেনি ক্যালোরিজ ডু উই ওয়ান্ট অ্যান্ড হাউ মেনি mls per day do we want to give. So how many mls per day do we want to give? Usually total fluid recommended here is 130 ml per kilo per day. মানে যদি এটা 10 কিলোর বাচ্চা হয় তাকে আমরা সারাদিনে 1.3 লিটার অফ ফিড ফ্লুইড সব মিলিয়ে দিতে চাইবো। আর ফিডটা আমরা কি শুরু করব, আমরা বললাম F75 ডায়েট। F75 ডায়েট মানে কি বললাম, হাই ক্যালোরি, যার মধ্যে 100 ml এর মধ্যে 75 ক্যালোরিজ আছে। হ্যাঁ, আর কিন্তু কখনো কখনো বাচ্চারা এখানে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং ডায়রিয়া হয়তো অনেক দিন ধরে চলছে। যদি অনেক দিনকার ডায়রিয়া হয়, পারসিস্টেন্ট ডায়রিয়া হয়, তাহলে আমরা লো ল্যাকটোজ ডায়েট দিই, সেখানেও F75 ডায়েট। কিন্তু যদি হাই ল্যাকটোজ হয়, তাহলে হাই ল্যাকটোজ হলে চান্সেস অফ দিস ডায়রিয়া পারসিস্টিং ইজ মোর, তখন সেইখানে আমরা সিরিয়াল বেসড লো ল্যাকটোজ F75 ডায়েট দিই। স্টেপ 8 হচ্ছে অ্যাচিভ ক্যাচ আপ। এবারে আমরা এতক্ষণ ধরে বাচ্চাকে স্টেবিলাইজ করেছি, তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলোকে কারেক্ট করেছি, তার ইনফেকশনস গুলো ট্রিটমেন্ট শুরু করেছি। আস্তে আস্তে তার এই সমস্ত জিনিসগুলো কারেক্ট হওয়ার পরে হোয়াট উই সি ইউজুয়ালি, দ্য অ্যাপেটাইট ইউজুয়ালি রিটার্নস ব্যাক ইন অ্যাবাউট 2 to 3 days টাইম। আর অ্যাপেটাইট যখন রিটার্ন করছে তখন উই টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট। আমরা যেমন প্রথমে শুরু করেছিলাম 130 ml per kilo per day, নাও উই ট্রাই টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফিডস অ্যান্ড ফ্লুইডস, ইউজুয়ালি 2-3 দিন পরে। আর তখন আমরা কি করি, প্রথমে আমরা এভরি 2 hours ফিড দিচ্ছিলাম, যা টোটাল রিকোয়ারমেন্ট ছিল 1.3 লিটার একটা 10 কিলো বাচ্চার জন্য। আমরা কি করছিলাম, 2 ঘন্টা গ্যাপে গ্যাপে তাকে সেইটাকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছিলাম। এবার বাচ্চাটা 2-3 দিন পরে আস্তে আস্তে একটু স্টেবিলাইজ হয়ে তার খিদেটা বেড়েছে, তখন আমরা কি করি, তখন আমরা এক একবারে যে ফিডের অ্যামাউন্ট সেইটাকে বাড়াচ্ছি, নাম্বার অফ ফিডসটা কমাচ্ছি। হয়তো 2 আওয়ারলি যেটা দিচ্ছিলাম সেটা আমরা এখন 3 to 4 আওয়ারলি দেবো, কিন্তু এক একবারে বেশি দেবো। আমরা কি করি, আমরা F75 থেকে F100 ডায়েটে দিই। F100 ডায়েট অ্যাজ দ্য নেম সাজেস্ট পার 100 ml এর মধ্যে 100 ক্যালোরি আছে, ঠিক আছে। আর আমরা টোটাল ক্যালোরি ইনটেকটাকেও বাড়াচ্ছি। টোটাল ক্যালোরি ইনটেকটা আমরা ইউজুয়ালি শুরু করি 80 to 100 ক্যালোরি পার কিলো পার ডে, তারপরে আমরা গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি 150 to 200 ক্যালোরিজ, প্রোটিনটাও আমরা বাড়াচ্ছি। তো এইটা হলো সেই F75 ডায়েট। আর F100 ডায়েটও এইভাবেই তৈরি করা যায়। তো F75 ডায়েট আমরা যেরকম বললাম, কিছু কিছু গাইডলাইন আছে, একদম এগুলো তো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু আমাদের জানতে হবে যে কাউস মিল্ক দিয়ে, যেগুলো খুব সহজলভ্য জিনিস, ভেরি ইজিলি অ্যাভেলেবল, কাউস মিল্ক, সুগার, সিরিয়াল লাইক পাফড রাইস, চালের গুঁড়ো বা মুড়ির গুঁড়ো, কিছুটা অয়েল, এই দিয়ে আমরা কত সহজে এই F75 স্টার্টার ডায়েট করতে পারি। এটা হলো সিরিয়াল বেসড ডায়েট। আর আমি যেরকম বলছিলাম, আমরা যখন ওই ডায়রিয়া হচ্ছে তখন লো ল্যাকটোজ ডায়েট দিই। তো লো ল্যাকটোজ হলে আমরা সেখানে মিল্কের পরিমাণটা একটু কমিয়ে দিই, যেমন এইখানে 1/4 মিল্কের পরিমাণটা কমিয়ে দিয়ে এটা আমরা লো ল্যাকটোজ ডায়েট করছি। ওকে, এনার্জি যেমন আমরা বললাম পার 100 ml এর মধ্যে 75 ক্যালোরিজ, পার 100 ml এর মধ্যে 75। ঠিক আছে। তো স্টেপ 8 গেল বিল্ডিং আপ অফ দ্য নিউট্রিশন। স্টেপ 9, হোয়াট ইজ দিস? প্রোভাইড সেন্সরি স্টিমুলেশন এন্ড ইমোশনাল সাপোর্ট। এটা কি, কারো কোনো আইডিয়া আছে? এটা কি ইম্পর্টেন্ট? তো এই বাচ্চারা আমি যেরকম বললাম, দে আর ভেরি ইরিটেবল। হ্যাঁ, তাদের নিউরো ডেভেলপমেন্টাল প্রচুর চেঞ্জেস হয়, ব্রেনে প্রচুর চেঞ্জেস হয়। তারা এতদিন ধরে যে শুধুমাত্র খাবারের ডেপ্রাইভ তা না, একটা বাচ্চাতে সোশ্যালি ডেপ্রাইভ। একটা পুলিৎজার অ্যাওয়ার্ডের জন্য একজন ছবি তুলেছিলেন এক ভদ্রলোক। একটি আই এম শিওর কেউ কেউ হয়তো সেই ছবিটা দেখেছে। আফ্রিকার একটি দেশে বাচ্চার পাশে একটা শকুন, হ্যাঁ হ্যাঁ, বাচ্চার পাশে একটা শকুন। তো ওই বাচ্চাটা তখন কিছু করতে পারছে না। হ্যাঁ, বাচ্চাটার পাশে তো শকুন বসে আছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তার তো একে নড়ার ক্ষমতা নেই, কিন্তু তার হয়তো শুধুমাত্র এনার্জি না, তার মেন্টালিও কিছু করার ক্ষমতা নেই। সুতরাং এই বাচ্চারা খুবই লেথার্জিক, খুবই অ্যাপ্যাথেটিক। সুতরাং তাকে শুধু খাবার দিলেই হবে না, এমন একটা স্টিমুলাস, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে এনভায়রনমেন্টের মধ্যে সে খুশি থাকে, যে এনভায়রনমেন্ট তার ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে। তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অনেক বছর আগে আমি ইউকে আর কানাডায় কাজ করতাম, তখন আমাদের দেশে এগুলোকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় না। আমাদের প্রত্যেকটা ইউনিটে এক ধরনের থেরাপিস্ট থাকতো, যাকে বলা হয় মিউজিক থেরাপিস্ট। তারা কি করতো,
বেসিক্যালি আমি পেডিয়াট্রিশিয়ান, কিন্তু আমি আইসিইউ স্পেশালিস্ট, তো আমি ইন্টেন্সিভিস্ট। তো প্রচুর খারাপ বাচ্চা আমরা দেখি, আর ইন্টেন্সিভিস্ট বলেই আমি একটু অ্যাগ্রেসিভ লোক, যেরকমই দেখতে হোক। তো এই খারাপ বাচ্চারা তারা হয়তো ভেন্টিলেটরে, তারা হয়তো নড়তে পারছে না, কিন্তু এই মিউজিক থেরাপিস্টরা কি করে, মিউজিক থেরাপিস্টরা এসে পাশে হয়তো সেই বাচ্চাটি হয়তো তেমন শুনতে পাচ্ছে না, কিন্তু ভায়োলিন বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে। তো উদ্দেশ্যটা কি, এমন একটা স্টিমুলাস তৈরি করা, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে তার হিলিংটা বেটার হয়। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কনসেপ্ট থেকেই আমরা যেমন এখন মিউজিক থেরাপি এইসব জিনিসগুলো শুনি, বিভিন্ন ওটির মধ্যে মিউজিক চলে। হ্যাঁ, তো ক্রিয়েটিং আ সেন্সরি স্টিমুলেশন অ্যান্ড ইমোশন, ক্রিয়েটিং an environment of emotional support is also very very important. তো কিভাবে করা যায় সেগুলো বিভিন্ন উপায় আছে। যেমন ছোট বাচ্চা যদি হয়, ছোট বাচ্চার পাশে যদি আমি একটা গিটার বাজাতে শুরু করি 6 মাস বাচ্চার পাশে, সে তো কিছু বুঝবে না। তো এক এক বাচ্চার জন্য এক এক রকম, আমরা তো টেলার মেড করতে হবে। তো ছোট বাচ্চার জন্য এরকম র্যাটলস টাইপের জিনিস ক্রিয়েট করা যায়। বাচ্চা যেখানে শুয়ে আছে তার বেডের ওপরে হয়তো আমি কিছু কিছু হ্যাং করতে পারি, যেমন ঝুনঝুনি, হ্যাঁ, যে দেখে বাচ্চা একটুখানি স্টিমুলেটেড হবে। হ্যাঁ, 12 মাসের বাচ্চাদের জন্য এরকম খুব কম খরচে, আমাকে না বিরাট কিছু খরচ করতে হবে তা না, কিন্তু খুব কম খরচে এরকম ব্লকস, হ্যাঁ, তারপরে পুশ অ্যালং টয়, এই জিনিসগুলোকে তৈরি করা যায় বিভিন্ন মাথা খাটিয়ে। কিন্তু আমরা যেমন একই সাথে ইনফেকশন ট্রিট করছি, ডিহাইড্রেশন কারেক্ট করছি, সো দিস স্টেপ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট of sensory stimulation and emotional support, because tender loving care in the management of severe acute malnutrition is very very important. আর স্টেপ 10 আমরা যেটা বলছিলাম যে 10টা স্টেপ, তার কংগ্লোমারেশন। স্টেপ 10 কি, যে আমরা সমস্ত কিছু ট্রিটমেন্ট করলাম আর তারপরে উই প্রিপেয়ার ফর ফলো আপ। হ্যাঁ, তো এইখানে আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে হতেই পারে যে আমরা যে অ্যাচিভ করতে চাইছিলাম, হোয়াট এভার উই ওয়ান্টেড টু অ্যাচিভ, উই কুড নট অ্যাচিভ দ্যাট, অ্যান্ড দ্য প্রাইমারি ফেলিয়ার টু রেসপন্ড ইজ ইন্ডিকেটেড বাই আমাদের 4 দিনের মাথাতেও আমরা বললাম যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় তাহলে 2 থেকে 3 দিনের মাথায় অ্যাপেটাইটটা আস্তে আস্তে ফিরতে শুরু করে। কিন্তু দেখা গেল 4 দিনের মাথাতেও there is failure to regain appetite, there is presence of edema even at day 10, and failure to gain at least 5 gram per kilo per day by day 10. তো এইগুলো যদি থাকে তার মানে আমার ট্রিটমেন্ট করে কাজ হচ্ছে না, তাহলে আমাকে ভাবতে হবে আর কি করা যায়, আমার তো ট্রিটমেন্ট করে লাভ হচ্ছে না, তাহলে তার কি এক্সট্রা ইনফেকশনস আছে যেটাকে ট্রিট করতে হবে, যার জন্য রেসপন্ড করছে না, নাকি আমার ক্যালোরি ডেফিসিয়েন্সি হচ্ছে, নাকি আমার ডিহাইড্রেশনটা এখনো কারেক্ট হয়নি। আর কোনো কোনো বাচ্চা দেখা যায় হয়তো ইনিশিয়ালি রেসপন্ড করলো, কিন্তু আবার গিয়ে দেখা যাচ্ছে একটা সময়ের পরে তার সেই রেসপন্সটা হল্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় সেকেন্ডারি ফেলিয়ার। তো সেকেন্ডারি ফেলিয়ার হলো যে আমাদের রিহ্যাবিলিটেশন ফেজে প্রথমে তো আমাদের ওয়েট গেন হলো, কিন্তু তারপরে ফেলিয়ার টু গেন অ্যাটলিস্ট 5 গ্রাম পার কিলো পার ডে ফর কনসিকিউটিভ ডেজ ইন দ্য রিহ্যাবিলিটেশন ফেজ। কিন্তু যখন ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফেজ ছিল, স্টেবিলাইজেশন ফেজে তারা কিন্তু ওয়েট গেন করছিল। এই টার্মটা কেউ শুনেছে? তো এই বাচ্চাদের আমরা কি করলাম, এই বাচ্চাদের আমি প্রত্যেকটা স্টেপে বলে এসেছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস ইজ ইনিশিয়েটিং ফিডিং। তো এই বাচ্চারা খাওয়া থেকে ডিপ্রাইভ, তারা ক্ষুধার্ত, তারা খেতে পাচ্ছে না, তাদের আমাকে খাবার দিতে হবে, খাবার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি বহুদিন না খেতে পাই, 1 বছর হয়তো ভালো করে খেতে পারছি না, কাল থেকে আমি বিরিয়ানি, দুধ, চিকেন, চাউমিন সব খেতে শুরু করলাম, আমার হয়তো হাইপোগ্লাইসেমিয়া ছিল, হাইপোক্যালিমিয়া ছিল, হাইপোম্যাগনেসিমিয়া ছিল, এবং আমার ওজন হয়তো ধরা যাক এখন 35 কিলো, কাল থেকে আমি প্রচুর খেতে শুরু করলাম, তো আমার কি কিছু হবে না হবে না? না আমি কি একদম দারুণ আমার ওজন গেন হয়ে যাবে, কিছুদিন পরে 50 কিলো, 60 কিলো, 70 কিলো হয়ে যাবে? কি হতে পারে? কোনো কমপ্লিকেশন হতে পারে? তো আইসিইউ ডাক্তার বা আইসিইউতে অনেক সময় দেখি রিফিডিং সিনড্রোম। তো রিফিডিং সিনড্রোম হচ্ছে যেখানে অলরেডি একজন কেউ খুব ডেফিশিয়েন্ট সমস্ত নিউট্রিশনাল দিক থেকে, তাকে যদি আমি হঠাৎ করে খুব বেশি ক্যালোরিজ, খুব বেশি প্রোটিন সে সমস্ত দিতে শুরু করি, তখন এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন যেখানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হয়, এবং ইফ উই ডোন্ট অ্যাপ্রিসিয়েট বা ইফ উই ডোন্ট নো যে এই প্রবলেমসগুলো হতে পারে, আমরা আইডেন্টিফাই করতে পারবো না, এবং এখানে এমন কমপ্লিকেশনস হতে পারে, এখানে রিফিডিং সিনড্রোম হয়, মানুষ সিজার্স হয়ে, মানুষ হার্ট ফেলিয়ার হয়ে মরেও যেতে পারে। তো রিফিডিং সিনড্রোম, নোয়িং অ্যাবাউট রিফিডিং সিনড্রোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কি হয়, এটা প্যাথোফিজিওলজি কি, যে যেরকম আমার অলরেডি আমি যেরকম বললাম যে আমাদের কি নিয়ে ডিল করছি, স্টারভেশন বা ম্যালনিউট্রিশন। সেই স্টারভেশন ম্যালনিউট্রিশনের ব্যাপার সময় কি হচ্ছে, যে আমার শরীরের তো যখন স্টার্ভ করছি, আমাদের শরীর যে রিজার্ভ, সেই রিজার্ভটা ভেঙে শরীর প্রথমে গ্লুকোজ তৈরি করছে,
শরীরের যা যা এটিপি দরকার হয় তাই তৈরি করছে। তো প্রথমে কি হবে, গ্লাইকোজেনোলাইসিস। বায়োকেমিস্ট্রিতে জানা আছে তো গ্লাইকোজেনোলাইসিসটা কি? গ্লাইকোজেন স্টোরস গুলোকে প্রথমে আমার গ্লাইকোজেন স্টোর যে লিভারের মধ্যে আছে সেগুলো ভাঙবে, শরীর চাইবে নতুন করে সুগার তৈরি করতে যাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস, আর আমার শরীরের মধ্যে যা যা প্রোটিন আছে সেই প্রোটিন গুলোকে ভাঙবে। কি উদ্দেশ্যটা হলো আমি যাতে এনার্জি পাই, কারণ আমার তো এনার্জি নেই, আমার যে খাবারের সোর্স সেটা নেই। তো প্রোটিন ক্যাটাবলিজম, হ্যাঁ, তাতে আস্তে আস্তে কি হলো, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ইলেকট্রোলাইট আমার শরীরের মধ্যে যা যা ছিল সেগুলো আস্তে আস্তে তার ডিপ্লিটেড হতে শুরু করলো, সেগুলো ডেফিসিয়েন্সি হতে শুরু করলো। এইবারে আমি বাচ্চাকে এইখানটায় খাবার দিতে শুরু করলাম, প্রচুর পরিমাণে খাবার, এবং তার মধ্যে ইলেকট্রোলাইটস আছে, তার মধ্যে অনেক ক্যালোরিজ আছে। এই রিফিডিং এর ফলে তখন কি হলো, ফ্লুইড ঢুকছে, সল্টস ঢুকছে, নিউট্রিশন ঢুকছে। এবারে ঢুকলেই কি করবে আমাদের শরীরে এই হরমোনটি ইনসুলিন তখন কি চায়, ইনসুলিন চাইছে আমার শরীরের মধ্যে যা এক্সেস আছে আমরা সেই এক্সেসটাকে আবার স্টোর করে ফেলি, সেই এক্সেসটাকে আবার আমরা লিভারের মধ্যে বা বিভিন্ন অর্গানের মধ্যে স্টোর করে ফেলি। তখন কি করবে ইনসুলিন, যেই বেরোচ্ছে ইনসুলিন বেরিয়ে সে তখন প্রোটিন যেটা ক্যাটাবলিজমে চলে গেছিল এবার সেটা অ্যানাবলিজম শুরু করবে। হ্যাঁ, প্রোটিন আবার ভাঙতে শুরু হয়েছিল, এবার প্রোটিন জুড়তে শুরু হবে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস, গ্লাইকোজেন সিনথেসিস শুরু হবে, ইনক্রিজ গ্লুকোজ আপটেক শুরু হবে, ইনক্রিজ ইউটিলাইজেশন অফ ডিফারেন্ট ইলেকট্রোলাইট শুরু হবে। হ্যাঁ, ইনক্রিজ ইউটিলাইজেশন বলাটা ভুল হবে, বিভিন্ন সেলস যে সেলস থেকে অলরেডি ডিপ্লিটেড হয়ে গেছিল সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, সেই ইলেকট্রোলাইটসগুলো এবারে আমরা পেয়ে গেছি, এবার সেল চাইবে যে ইলেকট্রোলাইটসগুলো আমি নিয়ে নেবো, আমার থেকে তো বেরিয়ে গেছিল, আবার ইলেকট্রোলাইটসগুলো ঢুকছে আমি নিয়ে নেবো। তাতে কি হবে, যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো সমস্ত সেলসে ঢুকে গেলে আমার কি হবে, আমার সিভিয়ার হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিয়াম যেগুলো অলরেডি ছিল সেগুলো আরো বেশি সিভিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো থায়ামিন ডেফিসিয়েন্সি, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, আলটিমেটলি ইডিমা। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি, এর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস ক্যান বি ভেরি সিভিয়ার। রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কার্ডিয়াক ফেলিয়ার, হাইপোটেনশন, অ্যারিথমিয়া, delirium, coma and death. So defeating syndrome can be as dangerous as these. আমি এটার মধ্যে খুব একটা ঢুকছি না, কিন্তু what we should aware of যে early identification of at risk individual যারা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে আছে, সেই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে যে খাবার শুরু করলে রিফিডিং সিনড্রোম হতে পারে, এটা আমাদের একটা মাথায় সবসময় রাখতে হবে। যদি আমরা মাথায় না রাখি, what mind does not know, eyes cannot see. হ্যাঁ, আর যখনই আমরা ফিড শুরু করব তখন আমাদের ক্লোজ মনিটরিং করতে হবে যে বাচ্চার কোনো রকম ডিটিরিওরেশন হচ্ছে কিনা, বাচ্চার কোনো রকম হার্ট ফেলিয়ারে কিছু ফিচার্স হচ্ছে কিনা, বাচ্চার কোনো রকম রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। এবং যা যা ডায়েট রেকমেন্ডেড, যেমন F75 ডায়েট, যেভাবে ইলেকট্রোলাইট কারেক্ট করা রেকমেন্ডেড, যেভাবে ডিহাইড্রেশন কারেক্ট করা রেকমেন্ডেড, আমাদের ঠিক সেভাবে চলতে হবে। ঠিক আছে, তো এই হলো ম্যানেজমেন্ট। তো টেক হোম মেসেজেস which I want to give at the end of my talk. The SAM, severe acute malnutrition in our countries, is a major burden and it's a medical emergency. What we just learned is a medical emergency. যখনই আমার কাছে একটা SAM এর বাচ্চা এমার্জেন্সিতে আসছে, we have to treat the child, we have to admit the child. অ্যাডমিট করে আমরা যে 10 স্টেপস বললাম সেই 10 স্টেপস ধরে আমাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। Pathophysiology is elusive and pathophysiology is incomplete, কিন্তু there are different complications that we have to appreciate, and 10 steps যেটা আমরা বললাম বারবার, সেই 10 steps গুলো নিয়ে we have to be aware of the 10 steps, and there are special needs for young infants and multiple আমাদের SAM ট্রিটমেন্ট হওয়ার পরেও তারপরেও সেকেন্ডারি গ্রোথ ফেলিয়ার হতে পারে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সুতরাং ট্রিটমেন্ট হয়ে গেল মানেই বাচ্চা একদম সুস্থ হয়ে গেল তা না, তার পরবর্তীকালেও খাবার যাতে অ্যাডিকুয়েট পর্যাপ্ত পরিমাণে পায় সেটা আমাদের ফলো আপে রাখতে হবে, তার ওয়েট গেন ফলো আপ ঠিকঠাক হচ্ছে কিনা, তার আবার ইনফেকশন শরীরের মধ্যে বাসা বাঁধছে কিনা, এই জিনিসগুলো ফলো আপে রাখতে হবে। তো স্পেশাল নিডস ফর ইয়াং ইনফ্যান্টস অ্যান্ড ফলো আপ ইস্যুস need to be recognized carefully. Okay.